তো দর্শক এবং শিক্ষার্থী ভাই বোনেরা, টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। প্রতিনিয়ত ইউ অল আর এনজয়িং দ্য আনস্টপেবল সার্ভিস অফ টিউটোরিয়াল and getting a lot of benefit from this platform. As you know, this is an educational platform and you are getting a lot of services and quality service undoubtedly. প্রতিনিয়ত কিন্তু আমরা কিছু কোয়ালিটি শিক্ষক এবং আমাদের সাবজেক্টের যে কোয়ালিটি টিচার প্যানেলটা আছে এটা কিন্তু আমরা শো করতেছি। উই আর জাস্ট শোয়িং দ্য ইরানিয়ান আর্সেনাল, মানে অস্ত্রগুলো দেখাই দিচ্ছি যে টিউটোরিয়ালে আসলে কারা আছে, কারা আপনাদেরকে সার্ভিস দিবে। তো নিঃসন্দেহে তারই ধারাবাহিকতায় আপনাদের অনেক প্রত্যাশিত একটা কোর্স, আকাঙ্ক্ষিত একটা কোর্স, এ লট অফ স্টুডেন্টস আর বিং অ্যাডমিটেড হিয়ার ইন দিস পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট। তো পলিটিক্যাল সায়েন্স ইজ এ ভেরি লুক্রেটিভ, ন্যাচারাল, ডিমান্ডিং অ্যান্ড অ্যাট্রাকটিভ সাবজেক্ট ইন আওয়ার কান্ট্রি। আমরা জানি যে পলিটিক্যাল সায়েন্স মানে এটা মানে খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। সবাই বলে যে আমি পলিটিক্যাল সায়েন্সে পড়ি, এটা নিয়ে একটা ভাব নেয়, তাই না? তো যাই হোক, এই সাবজেক্টের প্রচুর স্টুডেন্ট আছে আর আমাদের এই টিউটোরিয়াল প্ল্যাটফর্মে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছেন আর তারা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে দে আর কমেন্টিং ওয়েন আওয়ার কোর্স উইল বি স্টার্টেড, ওয়েন আওয়ার কোর্স উইল বি স্টার্টেড। তো তারা কিন্তু সবাই বলতেছে স্যার কবে আমাদের কোর্সটা শুরু হবে। আজকে আপনাদের জন্য ইটস এ ভেরি গ্রিন সিগন্যাল ফর অল অফ দ্য স্টুডেন্টস অফ পলিটিক্যাল সায়েন্স বিকজ দ্য কোর্স ইজ গেটিং স্টার্টেড ফ্রম নাও। আর আজকে আমাদের সম্মানিত রিয়াজ স্যার, যিনি আরিফিন রিয়াজ নামে পরিচিত, উনি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে বিএসএস এবং এমএসএস, স্যার বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, ও মাই গড, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এবং এমএসএস মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। তিনি আমাদের টিউটোরিয়াল একজন সম্মানিত এবং সিনিয়র শিক্ষক। তিনি আজকে আপনাদের সাথে থাকবেন এবং আপনারা এই ক্লাসটা শুরু করার আগে ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট অল অফ ইউ টু মেক মি অ্যাসিওর বাই কমেন্টিং ইজ ইট লাউড অ্যান্ড ক্লিয়ার অর নট। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। স্যার একটু মার্কারটা দিবেন স্যার। শিওর। আর স্যার আপনাকে ওয়েলকাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। স্যার কিন্তু সদা দর্শকরা কেমন আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। দর্শক আপনারা, স্যার দর্শককে একটু জিজ্ঞাসা করে দেন আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, সবাই আমাদেরকে একটু হেল্প করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, মানে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আর স্যার যে প্রশ্নটা করেছে, আপনারা দেশের কোন প্রান্ত থেকে কোথা থেকে দেখতেছেন, কেমন আছেন, স্যার কিন্তু ইটস এ ভেরি গ্রেট সাইন অফ হিজ মডেস্টি, innocence and responsibility, because teacher at the first class he was just asking how the students are. এটা কিন্তু নিঃসন্দেহে ইটস এ সাইন অফ গ্রেটফুলনেস, ব্রডনেস অফ মাইন্ড। ওকে, তো সেই জায়গা থেকে স্যার খুবই ভালো লাগলো যে আপনি দায়িত্ব নিয়ে এবং আপনার কর্তব্যের জায়গা থেকে যে আমরা কেমন আছি স্যার, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, কিন্তু আমার প্রিয় ভাই বোন কেমন আছে এটা তো শুনলেন না। তো ভালো লাগলো, ভাই বোনরা শুনতে হবে কারণ তাদের নিয়ে আমাদের আয়োজনটা। এক্স্যাক্টলি। তাহলে আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে শোনা যাচ্ছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম লিখেছেন আমাদের মোর্শেদ জাহান স্যার। স্যার মোর্শেদ জাহান স্যারকে চেনা আছে নাকি? এবিএম এর পরিচালক মোর্শেদ জাহান স্যার ফেসবুকে আচ্ছা, তারপরে কেমন আছেন স্যার? আপনার কাছে অনেকে শুনতে চাচ্ছে কেমন আছেন। আসমা আলহামদুলিল্লাহ ভালো আছি। যশোর থেকে, ময়মনসিংহ থেকে। আমরা চলে যাই কোর্সে, চলে যাই সবাইকে স্পেসিফিক আনসার না দিয়া। তাহলে আমি আপনাদের কাছে একটু বলে দিই আমাদের কতজন চলে আসছে। বা মাশাআল্লাহ 19 জনই চলে আসছে। আস্তে আস্তে আপনারা সবাই চলে আসবেন। আপনাদের সবাইকে বলবো যারা পলিটিক্যাল সায়েন্সের আছেন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের বাইরেও যদি কেউ থেকে থাকেন, আজকের আলোচনাটা দেখেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। কারণ পলিটিক্যাল সায়েন্স ইজ অলসো এ পার্ট অফ জেনারেল নলেজ। এটা কিন্তু স্যার বিগ পার্ট, হিউজ পার্ট, নট অনলি এ নর্মাল পার্ট। ওকে, তো এই জায়গা থেকে কিন্তু সাধারণ জ্ঞানের একটা সম্ভার, স্টোর হাউস অফ সাধারণ জ্ঞান ইজ স্টোরড ইন রাষ্ট্রবিজ্ঞান, তাই না? তো এই রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে আজকের যে মাস্টার কোর্সটা আমাদের পরিচালনা করবেন শ্রদ্ধেয় আরিফিন রিয়াজ স্যার। এবং স্যার প্রথমত কিছু বেসিক জিনিস আপনাদেরকে আলোচনা করে এরপর হি উইল disclose the course plan inshallah, and he will analyze all about the 19th NTRCA recruitment test. তো এই জায়গায় আপনারা যারা ধোঁয়াশা ছিল কিভাবে পড়বেন, what will be the proper guideline, and they are cordially waiting to get such kinds of appropriate guidelines, methods. Sir is here to solve all the problems and he will kill all the confusion today inshallah. তো স্যার
আপনি হচ্ছে তাহলে আপনি শুরু করে দেন আপনার আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব, আমরা আছি। স্যারকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। স্যার যেহেতু আমাদের প্ল্যাটফর্মের নতুন অতিথি, তো সেক্ষেত্রে স্যারের আলোচনা আপনারা সুন্দরভাবে এনজয় করেন, আমরা আছি। স্যার তাহলে আমি আসি, ঠিক আছে, আপনি শুরু আপনাকে করেন। প্রয়োজন হলে Thank you, আবার sir. ডেকে নেব, কোর্স জি, প্ল্যান স্যার, আলোচনা অবশ্যই করি, স্যার, ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু ব্যাকে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি মোটামুটি সবারই জানা আছে, তারপরেও আমরা জানতে চাচ্ছি যে আপনারা একটু কমেন্টে জানান পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আমরা কমেন্ট পড়ি। আচ্ছা, আমি একটু সরে যাই যাতে দেখতে স্পষ্ট হয়। এটা মোটামুটি সাধারণ জ্ঞানেও আছে, পলিটিক্যাল সায়েন্সেও আছে, যারা হচ্ছে এইচএসসি তে পরিণতি পড়ছে তাদেরও আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা সবারই পারা কথা। সবাই একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন যে পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আমরা এখনো কোনো কমেন্ট, নেট সম্ভবত স্লো কমেন্ট, সবাই একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। আচ্ছা, পলিটিক্স শব্দটা মূলত আসছে পলিটিক্যাল শব্দ থেকে, দুইটা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে পলিটিকা, আর একটা হচ্ছে পলিটিকা, আর একটা হচ্ছে পলিস। তো সাধারণত আমরা যখন কোনো বই পড়ি তখন আমাদের একটা লেখা থাকে শুধুমাত্র যে পলিস থেকে। তো এটা একটা আসছে, আমরা কমেন্ট কি আসছে, দু একজনের কমেন্ট আসছে, হয়তো বা নেট স্লোর কারণে হয়তো বা দেখতে পারতেছি না। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এখানে দুইটা গ্রিক শব্দ আছে, একটা হচ্ছে পলিস থেকেও আসছে পলিটিক্স, আবারও পলিটিকা এটা থেকেও আসছে। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় একটা দেখি পলিস, তো তখন দেখা যাচ্ছে সহজ কোশ্চিনে আসছে পলিটিক্স কোন শব্দ থেকে আসছে। আমরা অনেকে এটা দেখার সাথে সাথে একটা মানে অনেক তাড়াতাড়ি গ্রিক আনসার করতে পারি, কিন্তু বাই চান্স যদি আমাদের প্রশ্নটা এমন আসে যে পলিটিক্স শব্দটি যে কোন শব্দ থেকে আসছে, তখন দেখা যাচ্ছে পলিসটা থাকলো না, তখন কিন্তু আমরা আনসার করতে হবে পলিটিকা। দুইটা একসঙ্গে থাকার সম্ভাবনা খুবই কম, তো পলিসটা খুবই কমন, এটা বেশিরভাগ জায়গায় আছে। তো প্রশ্নটা সহজ, কিন্তু সহজের মধ্যে একটু জটিল করতে পারে যে পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে আসছে, কোন ভাষা। তো গ্রিক, এটা তো মোটামুটি সবাই জানি, এবং এটা আমরা জিকেতে পড়ছি, সাধারণ জ্ঞানে পড়ছি, পরিণতিতে পড়ছি, আবার যারা রাষ্ট্রবিজ্ঞান তাদেরও পড়ছি। এটা মোটামুটি খুবই কমন একটা প্রশ্ন, এটা শতবারে প্লাস আসছে বিভিন্ন পরীক্ষাতে। তাহলে আমরা এখান থেকে নতুন কি পাইলাম যে পলিটিকা আর পলিস তো সবাই জানি যে এই দুইটা থেকে আসছে পলিটিক্স, এই দুইটাই গ্রিক শব্দ। তো আমরা দেখি তাহলে আনসার কার ঠিক হয়েছিল। একজন বলছে এ ল্যাটিন শব্দ, না। বি নেহা আক্তার ঠিক আছে। সুমি ইসলাম গ্রিক, ঠিক আছে। তারপর রোকসানা আক্তার এ, না আপু এ না, এটা গ্রিক হবে। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমরা সঠিক উত্তর দেখে নিই, খ। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাই। আচ্ছা, পরবর্তী একটা উক্তি আছে যে দেয়ার ইজ নো সায়েন্স হুইচ ইজ সো মাচ ইন নিড অফ এ গুড টার্মিনোলজি। টার্মিনোলজি মানে সব থেকে বেশি টার্ম আছে কোথায়, মানে বলছে যে পলিটিক্যাল সায়েন্সের সাথে কোথাও বেশি টার্ম নাই। এই উক্তিটা কে করছে? তো আপনারা এখানে আনসারটা করেন। আমরা দেখি আপনারা কেমন কি পড়া আছে। উক্তি থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবেই। তো উক্তি দেখা যাচ্ছে 15টা মতো আমরা দিব, সব থেকে গুরুত্বপূর্ণ 15টা। সেখান থেকে আপনারা এক বা দুইটা উক্তি যা আসবে ইনশাল্লাহ কমন পাবেন। তো আমরা এখানে আজকে একটা বা দুইটা উক্তি আলোচনা করবো জাস্ট। তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই উক্তিটা কার। একজন করছে গেটেল, আচ্ছা। একজন ইশরাত জাহান বলছে গেটেল। আচ্ছা, আর বাকিরা একটু কমেন্টে জানান যে উক্তিটা কার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি, একটু আনকমন টাইপের, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
যে রাষ্ট্রবিজ্ঞানের মতো এত টার্মিনোলজি কোথাও নাই। উক্তিটা কার? আচ্ছা, ইশরাত জাহান একজনের কমেন্ট আমরা আসছে, হয়তো বা নেট একটু স্লো আছে গ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে সঠিক উত্তরটা দেখে নিই যে আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে জেলিনেক। এটা মুখস্থ করতে হবে, এটা বোঝানোর মতো তেমন কোনো কিছু নাই, এটা হচ্ছে আমরা মুখস্থ করে নিব যে হচ্ছে সঠিক উত্তর জেলিনেক। আচ্ছা, আরো একটা উক্তি যে পলিটিক্যাল সায়েন্স ইজ আ হিস্ট্রিক্যাল ইনভেস্টিগেশন, এইটুকু আপনারা হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে পড়বেন। হিস্ট্রিক্যাল ইনভেস্টিগেশন এটা কে বলছে? সবাই কষ্ট করে 3 নম্বর এমসিকিউ আনসারটা করেন যে পলিটিক্যাল সায়েন্স ইজ আ হিস্ট্রিক্যাল ইনভেস্টিগেশন, উক্তিটা কার? একজন বলছে যে লাস্ট কি কেজি সুজন, এটা মানে আগেরটার আনসার বলছে। আচ্ছা, 3 নম্বর এমসিকিউ এর আনসারটা একটু করেন সবাই, 3 লিখে আনসার করেন। রুকসানা আক্তার আগেরটা বলছে 2SC। আচ্ছা, আমরা আপনি একটু এভাবে সবাই একটু নাম্বার লিখে আনসার করেন যে 3SC বা 2SC, এভাবে তাহলে আমাদের সুবিধা হয় পড়তে। নেক্সট থেকে দেব না, যাচ্ছি না। আচ্ছা, এখন পর্যন্ত 2 জন আনসার করছে। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তরটা এখান থেকে দেখে নিই। এটা বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে আমরা মুখস্থ করে নিব, কারণ এটা হচ্ছে উক্তি, আমরা এখানে হচ্ছে বোঝার মতো কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে গেটেল, ঠিক আছে? এটা আমরা মুখস্থ করে নিব, এখানে বোঝানোর কিছু নাই। আচ্ছা, এবার একটা বোঝার মতো কোশ্চেন আছে, ডেমি বলতে কি বোঝাই? আচ্ছা, এটা আপনারা একটু হচ্ছে সবাই দ্রুত 4 নম্বর 4 নং লিখে আপনারা আনসারটা লিখবেন যে ডেমি বলতে কি বোঝাই। এটা কিন্তু একটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা একটা বোঝার মতো কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে? ডেমিটা আসলে কি, এটা একটু সবাই আনসার করবেন, 4 দাগ 4 লিখে তারপরে আনসারটা করবেন। ডেমিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের একটা ক্লু দিয়ে দিই। ডেমিটা আসছে হচ্ছে গ্রিক সময়ে, ঠিক আছে? গ্রিসে মূলত এটা আসছে, গ্রিক সময়ে, ঠিক আছে? ডেমিটা হচ্ছে গ্রিকের সাথে জড়িত। আরেকটু ক্লু আমরা দিতে পারি, যেটা হচ্ছে প্রাচীন রাষ্ট্রচিন্তার সাথে জড়িত। আমরা ক্লু দিয়ে দিলাম যেটা হচ্ছে গ্রিক সময় আসছে, প্রাচীন রাষ্ট্রের সাথে জড়িত ডেমিটা। তাহলে ডেমিটা কি হতে পারে? আপনারা 4 দাগ লিখে আনসারটা লিখবেন যে ডেমি বলতে কি বোঝায়, যে গ্রাম আদালত, গ্রামীণ সেনাবাহিনী, স্থানীয় স্বায়ত্তশাসন, নাকি হচ্ছে কর আদায় ব্যবস্থা। আচ্ছা, তুলনামূলক আমরা হচ্ছে রেসপন্স কম পাচ্ছি। আপনাদেরকে প্রশ্ন কি আনকমন পড়তেছে? হয়তো প্রশ্ন সবারই পড়া আছে, অনেকদিন রিভিশন দেন নাই, হয়তো এমন হতে পারে। তো ডেমিটা হচ্ছে আমরা এখন আচ্ছা দেখি তাহলে। ডেমিটা হচ্ছে প্রাচীন যে রাষ্ট্র ব্যবস্থা ছিল প্রাচীন সময় গ্রিক সময়ে, সেই সময় আমাদের যেমন দেখেন এখন বর্তমানে যে স্থানীয় শাসন ব্যবস্থা আছে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। তো সেই সময় ডেমিটা বলা হতো স্থানীয় স্বায়ত্তশাসন, তার মানে কেন্দ্রীয় সরকার স্থানীয় যে স্বায়ত্তশাসন থাকবে তার উপর হস্তক্ষেপ করবে না। তো ডেমি বলতে হচ্ছে গ্রিক সময়ের প্রাচীন সময়ে বা গ্রিক সময়ের স্থানীয় যে স্বায়ত্তশাসন সেটাকে বোঝানো হতো। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু শুনতে পারছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলি। তাহলে ডেমি বলতে কি বোঝায়, যে স্থানীয় স্বায়ত্তশাসন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিক বা গ্রিস সময়ে বা প্রাচীন সময়ে রাষ্ট্রচিন্তার সময় এটা হচ্ছে ছিল, সেই সময় শাসন ব্যবস্থার মধ্যে দেখা যেত এটা। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, হেলেনিক যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়? এটা একটু আপনারা আনসার করেন যে 5 দাগ, যে প্লেটোর অ্যারিস্টটলের পূর্বের সময়, অ্যারিস্টটলের পরবর্তী সময়, নাকি রোমান যুগ, নাকি মধ্যযুগ। তো হেলেনিকটা হচ্ছে কোন সময়কে মিন করে? এটা একটু আপনারা 5 দাগ লিখে আনসারটা করবেন, 5 দাগ লিখে। আগেরটা অনেকে বলছেন 4 সি 4 ডি বলছেন একজন। আচ্ছা, কমেন্ট একটু দেরিতে আসছে, আপনারা কমেন্ট আমরা পড়তেছি, পাশাপাশি আপনারা 5 নম্বরটা একটু ফাস্ট লিখেন যে হেলেনিক যুগ বলতে কোন সময়কে বোঝাই।
যে প্লেটো অ্যারিস্টটলের পূর্বের সময়, অ্যারিস্টটলের পরবর্তী সময়, রোমান যুগ, মধ্যযুগ। আমি একটু ক্লু দিতে পারি আপনাদের যে পৃথিবীতে হচ্ছে দুইটা সময়কালকে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে পরবর্তী সময়। এখন এই দুইটা ক্লুর মধ্যে উত্তর আছে। আপনারা একটু কমেন্ট দেখি, তারপরে না পারলে আমি দেখতেছি। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি কমেন্ট হয়তো একটু দেরিতে আসছে, আমি তাহলে আলোচনা চালাই যাই, পরে দেখে নিচ্ছি। আপনার কমেন্ট করে ফেলেন, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা, হেলেনিক যুগ বলতে তাহলে কোন সময়কে বোঝাই? তাহলে বলছিলাম যে মোট রাষ্ট্রযন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, অনেক ভাগেই ভাগ করা যেতে পারে বিভিন্ন ক্লাসিফিকেশনে, কিন্তু আপাতত এই প্রশ্নের জন্য দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যারিস্টটলের পরবর্তী সময়, আর একটা হচ্ছে প্লেটো অ্যারিস্টটলের পূর্ববর্তী সময়। ঠিক আছে, পরবর্তী সময় বলতে আসলে এখানে বুঝাইছে যে অ্যারিস্টটলের সময়কাল কি বুঝাইছে, তার সময় সহ পরবর্তী সময়। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি অ্যারিস্টটল এর সময়, অ্যারিস্টটলের সময়, ঠিক আছে, তার সময় সহ তার পরবর্তী সময় যতটুকু আছে। ঠিক আছে, একটা হচ্ছে তার সময় সহ তার পরবর্তী সময়, আর একটা হচ্ছে তার পূর্বের সময়, অ্যারিস্টটলের পূর্বের সময়। তাহলে এখানে আনসারটা হবে যে কি, প্লেটো ও অ্যারিস্টটলের পূর্বের সময়কে বলা হতো হেলেনিক যুগ। ঠিক আছে, তাহলে এখানে একটা হেলেনিক যুগ আর এটা হচ্ছে পরবর্তী আধুনিক যুগ, দুইটা যুগে ভাগ করছে। এখন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে এই প্রেক্ষাপটে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটলের পূর্বের সময়, আর একটা হচ্ছে তাদের সময় সহ বর্তমান সময় পর্যন্ত একটা। ঠিক আছে, দুই ভাগে ভাগ করা যায়। তাহলে যদি কোনো সময় আসে যে যে রাষ্ট্রচিন্তাকে যুগ হিসেবে ধরলে যে কয় যুগে ভাগ করা যায়, দুই যুগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটলের পূর্বের সময়, আর একটা হচ্ছে তাদের পরবর্তী সময়, তাদের সময়টা সহ ইনক্লুডেড। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 খ, একজন বলছে আব্বাসী, সোহেল আব্বাসী। আচ্ছা, রুকসানা আক্তার 5 আপনার হয়েছে। কমেন্ট যদি আমরা একটু দেরিতে পাইছি। সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, 6 দাগ দেখি আমরা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা সাধারণ জ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, জেনারেল পার্ট বা দুই পার্টি গুরুত্বপূর্ণ। যে রোমান আইন তত্ত্ব কোন নীতির উপর প্রতিষ্ঠিত? উদারনৈতিক নীতি, বাস্তববাদ, রক্ষণশীলতা, নাকি বিশ্বজনীনতা? তাহলে আমরা এখানে একটা ক্লু দিতে পারি যে রোমানরা কার দ্বারা প্রভাবিত ছিল? ঠিক আছে, যে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তাহলে এখন এই চ্যাপ্টারের মধ্যে কোনটা হতে পারে? উদারনৈতিক, বাস্তববাদ, রক্ষণশীলতা, নাকি বিশ্বজনীনতা? কোনটা হতে পারে? আপনারা একটু আনসার লিখেন, 6 দাগ লিখে তারপরে লিখেন। আমি ক্লু দিয়েছি অলরেডি যে রোমানরা গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। আচ্ছা, একদম এমডি জাহাঙ্গীর হোসেন, এ নাম্বার। আচ্ছা, আর কমেন্ট এখন পর্যন্ত আরেকজন লিখছে যে এ, কিন্তু কত নম্বর লিখে নাই। আচ্ছা, আপনারা যদি একটু দাগ নাম্বার লিখবেন, 5 এ বা 6 এ বা 6 বি, এভাবে লিখবেন, তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে তাহলে কোনটা। আচ্ছা, তাহলে রোমান আইন তত্ত্ব যেহেতু গ্রিকরা কি ছিল? উদারপন্থী, তাদের রাষ্ট্রচিন্তা কি ছিল? উদাস। আর গ্রিকদের দ্বারা যদি রোমানরা প্রভাবিত হয়, তাহলে রোমানদের রাষ্ট্রচিন্তা কেমন হবে? তাদেরও উদার। তাহলে ফার্স্টে আমি ক্লু দিয়েছিলাম যে এটা গ্রিকদের রাষ্ট্রচিন্তা দ্বারা রোমানরা ব্যাপকভাবে প্রভাবিত। তাহলে রোমান আইন তাহলে কি হবে? উদার হবে, কারণ গ্রিকরা যেহেতু উদার ছিল, ফিলোসফিক্যাল ছিল, তারা বাস্তববাদ। বর্তমান যুগ পৃথিবী কি বাস্তববাদ, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। যেমন দেখেন, বিভিন্ন যুদ্ধ চলতেছে, একে অপরের মিত্র কিন্তু হেল্প করতেছে না, কারণ নিজের স্বার্থ পাইলেই হয়েছে। রক্ষণশীলতা বলতে যেটা বোঝায় যে অতিরিক্ত নিজের দেশটাকে বাস্তববাদের কাছাকাছি, যে অতিরিক্ত নিজের দেশকে প্রায়োরিটি দেওয়া। আর এটা তো উদারের কাছাকাছি, তবে তখন রাষ্ট্রগুলা বিশ্বজনীত ছিল না, তখন তো ছিল যে ছোট ছোট রাষ্ট্রগুলা। এখন বিশ্ব একটা আসছে ধারণা, বিশ্ব ধারণা, গ্লোবাল ভিলেজ ধারণা আসছে। তাহলে তখন এটা কি হবে? উদার নৈতিক নীতি। ঠিক আছে, কারণ রোমানরা গ্রিকদের দ্বারা প্রভাবিত। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, এটা আনসারটা আমরা দেখিনি। আচ্ছা, আনসারটা একটু দেখিনি আমরা।
বেশি চলে গেছে 6 দাগ। আচ্ছা আচ্ছা 6-এর উত্তর হচ্ছে উদারনৈতিক নীতি। আমরা 7 দাগ দেখব। দ্য মিডল এজ ওয়াজ আনপলিটিক্যাল, ঠিক আছে, মিডল ওয়াজ হচ্ছে, আচ্ছা, বেশি চলে গেছে, ঠিক আছে। আপনারা হচ্ছে 7 দাগ আনসারটা করবেন যে মিডল এজ ওয়াজ আনপলিটিক্যাল অ্যান্ড নন সায়েন্টিফিক অ্যান্ড নন ক্রিয়েটিভ। এটা কে বলছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি, যদিও একটু হচ্ছে আনকমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মধ্যযুগ এটা হচ্ছে কেমন ছিল? এই যুগে ধর্ম ভার্সেস কিং এর মধ্যে একটা ফাইট চলতেছিল, ঠিক আছে। সেই সময় হচ্ছে অরাজনৈতিক অবস্থা ছিল, মানে বেশি প্রাধান্য কাজ ছিল ধর্মের দ্বারা প্রভাবিত ছিল। তারপর অবৈজ্ঞানিক, মানে সেখানে বিজ্ঞানের প্রাধান্য কম ছিল, ধর্মের প্রাধান্য ছিল। আবার নন ক্রিয়েটিভ, মানে ধরা হয় যে মধ্যযুগকে অন্ধকার যুগ, সেই সময় তেমন কিছু আবিষ্কার হয়নি। তো এখানে ধর্ম আর কিংদের মধ্যে একটা ফাইট চলতেছিল। তো এই উক্তিটা কে করছে যে হচ্ছে আনপলিটিক্যাল, নন সায়েন্টিফিক নাকি নন ক্রিয়েটিভ? তো আপনারা কমেন্টে একটু জানান, দেখি কমেন্ট পড়ি কি অবস্থা। 6-এর এ, আচ্ছা 7 দাগ এখন আমরা পাই নাই ওখান থেকে। আচ্ছা, এটা আনসার হবে প্রফেসর ডানিং, ঠিক আছে, প্রফেসর ডানিং। আমরা আনসারটা তো একবার চেক করে নিই, আপনারা দেখেন ঠিক আছে কিনা, আপনারা যারা আনসার করছিলেন। এই যে আনসারটা খ। 8 দাগে চলে যাই। আচ্ছা, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি? এটা তো সবাই পারার কথা, কারণ মাত্রই বলছি। এটা আপনারা একটু ফার্স্ট কমেন্ট করেন যে মধ্যযুগে কি ছিল, যে বিজ্ঞান প্রযুক্তি প্রাধান্য ছিল, নাকি হচ্ছে রাজশক্তি ছিল, নাকি বিশ্বজনীন আইন ছিল, নাকি প্রাকৃতিক নির্বাচন ছিল? এটা মাত্রই একটু আগে আমরা ক্লু দিয়েছিলাম এবং বলছিলাম যে কি হবে। তাহলে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা কেমন ছিল মিডল এজে, মাত্র বলছি। তো আপনারা 8 দাগ লিখে আনসারটা একটু লিখেন, 8 দাগ লিখে, সবাই একটু কষ্ট করে 8 দাগ লিখে আনসারটা করবেন। 8 এভাবে লিখবেন, 8-এর এ, 8-এর খ, এভাবে। নাহলে ABCD করলে অনেক সময় কমেন্ট লেটে আসলে আমার মানে দেখতে অসুবিধা হয় আসলে কোনটা আনসার করছিলেন। আচ্ছা, অনেকে হয়তো আনসার করছে, নেটের সমস্যার কারণে হয়তো দেরিতে আসতে পারে। আচ্ছা, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা একটু আগে বলছি যে সেখানে হচ্ছে কিং ভার্সেস যে রিলিজিয়ন, ঠিক আছে, এই দুটার মধ্যে একটা হচ্ছে ফাইট চলতেছিল, ঠিক আছে। তাহলে এই রিলিজিয়নটা মানে হচ্ছে তার মুসলিম রিলিজিয়ন ছিল না, মানে হচ্ছে ইউরোপ গুলোতে ছিল কি খ্রিস্টান বেশিরভাগ, মুসলিম খুবই কম ছিল। তো মেইনলি সমস্যা ছিল খ্রিস্টানদের সাথে, মানে কিংদের, ঠিক আছে। আর মুসলিম পার্টি অতটা ছিল না মধ্যযুগে, তার আগে শেষ হয়ে গেছে বেশিরভাগ জায়গাতে। আর কিছু জায়গাতে ছিল, সেসব জায়গাগুলো মানে আলোচনা হয়নি আর কি। যে আলোচনাটা হয়েছে সে আলোচনা হচ্ছে খ্রিস্টানদের সাথে কিংদের যে সমস্যাটা। তো খ্রিস্টানদের যে হচ্ছে প্রতিষ্ঠান আছে সেটা কি বলে, চার্চ। এই চার্চের যারা পোপ থাকে তাদের সাথে, পোপদের সাথে এখানে কিংদের একটা দ্বন্দ্ব লাগছে, ঠিক আছে। এই যুদ্ধকে মানে যে দ্বন্দ্বটা বলা হয়, এটা অনেক সময় বলা হয়, পরীক্ষা এসে থাকে যে এই দ্বন্দ্বটাকে কি বলা হয়, 2 তরবারির যুদ্ধ, ঠিক আছে। অনেক সময় পরীক্ষা আসতে পারে যে হচ্ছে রাজশক্তি ও চার্চের দ্বন্দ্ব, এটিকে কি বলা হয়, 2 তরবারির যুদ্ধ। 2 তরবারি বলতে একটা হচ্ছে পোপকে মেনশন করছে আর একটা হচ্ছে কিংকে মেনশন করছে। তাহলে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা কি ছিল, যে রাজশক্তি কে, কিং, আর একটা কি চার্চ আসছে কোথা থেকে, রিলিজিয়ন, মানে খ্রিস্টানদের পোপ, সেখান থেকে চার্চটা আসছে। তাহলে মধ্যযুগে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কারণ সে সময় বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগকে কি বলা হয়, যে অন্ধকার যুগ, ঠিক আছে। এই সময় বলা হয় যে অন্ধকার যুগ, ঠিক আছে। আর এই বিশ্ব আইন তো ছিলই না সে সময়, আর প্রাকৃতিক নির্বাচনও ছিল না। প্রাকৃতিক নির্বাচন ছিল কিন্তু সেটা নিয়ে সমস্যা ছিল, সেটা নিয়ে সমস্যা যে রাজশক্তি নাকি চার্চ। এখন এই প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝাইছে, যে এই পোপরা দাবি করতো চার্চের যে আমরা হচ্ছে সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত, কিন্তু হচ্ছে এটা রাজশক্তিরা মেনে নেয়নি, যে না আমরা এটা মানি না, তারা নির্বাচিত না, ঠিক আছে। তার মানে এইটা কমপ্লিট না, তার মানে এই দ্বন্দ্বটাই চলতেছিল। তাহলে মধ্যযুগের যে রাষ্ট্রচিন্তা ছিল তার প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে রাজশক্তি টিকবে নাকি চার্চ টিকবে, যে কোনো একটা। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই কারা কারা করছে। আচ্ছা, অনেকে বলছে 8-এর বি, জাহাঙ্গীর হোসেন, শারমিন আক্তার ডলি, রোকসানা আক্তার 8-এর বি, নেহা আক্তার 8-এর বি, আসমা 8-এর বি।
মাশাআল্লাহ, এটা মোটামুটি সবাই পারছে, যাক আলহামদুলিল্লাহ। তার মানে সবার প্রিপারেশনই মোটামুটি আছে, আমরা খালি প্রশ্নগুলো ঝালাই করব। আমরা পরবর্তীতে কিন্তু হচ্ছে এভাবে পড়বো না, আমরা পরবর্তীতে কিন্তু হচ্ছে আরো প্রপারলি হচ্ছে পড়বো। হচ্ছে যেমন আমরা হচ্ছে নির্দিষ্ট একটা টপিক পড়বো, সেই টপিক আমরা সাপোজ অ্যারিস্টটল পড়লাম, অ্যারিস্টটল থেকে যতগুলো কোশ্চেন আসতে পারে যদি জানা থাকে আমাদের, আলহামদুলিল্লাহ রিভিশন হয়ে গেল। আবার আমরা দেখা যাচ্ছে অ্যারিস্টটল থেকে 20টা কোশ্চেন পড়লাম, হয়তো আমাদের 18টা জানা আছে আগে থেকে, আর নতুন ভাবে 2টা জানতে পারলাম। আবার অনেকে আছে যে 5টা মাত্র জানা আছে, 15টা জানতে পারলাম। অনেকে ভাবতে পারে যে এই ক্লাসে তো আমি দেখা যাচ্ছে অর্ধেকগুলাই পারতেছি বা 80% পারতেছি, আমার করা লাগবে না। এমন কিন্তু না, হতে পারে আপনার এই ক্লাসটার 80% জানা আছে আর একটা 20% আছে। আপনার জানা থাকলে আলহামদুলিল্লাহ রিভিশন হয়ে গেল সেটা, আর যেটা জানা নাই সেটা কভার হয়ে গেল। ওই 1 মার্কের জন্য কিন্তু চাকরি হয় না অনেকের। তো আপনার কোনো সময় কোন ক্লাসকে যেটা আমি পারি এই একটা প্রশ্নের জন্য ক্লাস করব এরকম করা যাবে না। আপনি পারলে সেটা রিভিশন হবে, একটা টপিক আপনি পারতেই পারেন, আরেকটা টপিক অনেক গ্যাপ থাকতে পারে। তাই আমরা প্রত্যেকটা টপিক, মানে খালি রাষ্ট্রবিজ্ঞান বলে না, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক আমরা গুরুত্ব সহকারে পড়বো। যারা আসলেই চাকরি পাইতে চাই তারা খুবই গুরুত্ব সহকারে, একটা মার্কও মিস করবো না। কারণ অনেক সময় 1 মার্কের জন্য ঢাকার বাইরে পড়তে পারে কলেজটা বা স্কুলটা, আবার 1 মার্কের জন্য একজনের মিস চলে যেতে পারে চাকরিটা। তাই আমরা যারা আসলেই সিরিয়াসলি প্রিপারেশন নিব, তারা কে কি বললো, মাথায় কি আসলো, শয়তান বললো যে না তুই তো পারতেছিস তো এটা করবি কেন, ওইরকম মাথার মধ্যে কিন্তু টেন্ডেন্সিটা বের করতে হবে। এই টেন্ডেন্সি বের করতে পারলেই কেবলমাত্র, যেমন আপনি ভাবতেছেন যে হচ্ছে এই থাক ক্লাস করাচ্ছে তো একটু যাই ফেসবুকে চালায় আসবে, তো সহজ আছে, এটা করা যাবে না। আপনি এটা পারেন, এই দেখবেন এমন এক সময় আছে আপনার এটা প্রশ্নটা কমন পড়ছে কিন্তু উত্তরটা কমন পড়েনি। কেন? কারণ উত্তর আপনি দেখছেন প্রশ্ন কমন, উত্তর কমন, কিন্তু মাথায় আসতেছে না। এটাই তো পড়ছিলাম মনে হয়, এইটা না এটা, তখন কনফিউশন সৃষ্টি হয়। কেন জানেন? কারণ আপনি যে পারছেন বলে রিভিশন দেন নাই। আপনাকে সবসময় মুখস্থ করতে হবে কিভাবে, অপশন ছাড়া। মানে এরকম থাকবে, মধ্যযুগের রাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি, রাজশক্তি চার্চের দ্বন্দ্ব। তাহলে আপনি যখন অপশন দেখবেন ওটা তাকানোই লাগবে না, সঠিক জায়গায় চোখ চলে যাবে। ঠিক আছে, অপশন ছাড়া এভাবে পড়বেন, আর কোনো ক্লাসকে ইগনোর করা যাবে না। আর সবসময় মনে রাখবেন যে দেখা যাচ্ছে আপনার দেখে মনে হতে পারে যে এই স্যারটা তো আমার দেখতে ভালো লাগতেছে না, এটা ক্লাস করবো না, এরকম করা যাবে না। এই স্যারটা ভালো লাগতেছে, এটা ক্লাস করবো, এরকম না। এই ক্লাসটা ভালো লাগতেছে, এটা করবো না, বা এইটার মানে মন বসছে না, এটা করবো না, বা এটা ভালো লাগতেছে, এটা বেশি করলাম। দেখো আমার কাছে বাংলা ভালো লাগতেছে, তাহলে হচ্ছে আচ্ছা 9 নম্বর আনসারটা আমরা করবো। আপনারা তো আনসার করেন তখন, আচ্ছা বাংলা ভালো লাগতেছে, বাংলায় পড়তেছি এমন করা যাবে না। আবার একজনের ইংরেজি ভালো লাগতেছে, শুধু ইংরেজি পড়তেছি, এমনও করা যাবে না। আরেকজনের সাধারণ জ্ঞান ভালো লাগতেছে তাই পড়তে, গ্রুপ সাবজেক্ট ভালো লাগতেছে, বা আমাদের যে সাবজেক্ট ওয়াইজ ভালো লাগতেছে, যেটা রাষ্ট্রবিজ্ঞান আমাদের যেটা হচ্ছে কোর্স, দেখা যাচ্ছে আমাদের যে সাবজেক্ট ওয়াইজটা ভালো লাগতেছে, সাবজেক্ট ওয়াইজই পড়তেছি, আর কোনো সাবজেক্টে সময় দিই না, তা কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে এবং প্রত্যেকটা ক্লাসকে সমান গুরুত্ব দিতে হবে, সে সহজ সাবজেক্ট হোক বা কঠিন সাবজেক্ট হোক, তাহলেই আমরা ভালো করতে পারবো। আচ্ছা সবাই একটু 9 দাগে আনসারটা করেন যে ফেডারেলিজম অর্থ কি। ঠিক আছে, এটা খুবই সহজ, কারণ এখানে তো 4টা অপশনের মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা। কারণ গণতন্ত্র, ডেমোক্রেসি, রাজতন্ত্র তো জানেন সবাই, ধর্মতন্ত্র দেখলে বোঝা যাচ্ছে কোনটা হতে পারে। তো বলেন, ফেডারেলিজম শব্দটা আসছে কিন্তু হচ্ছে ফেডু থেকে। ঠিক আছে, ফেডারেলিজম শব্দটা আসছে ফেডু থেকে। তাহলে নয়ের একজন আনসার করছে সামন্ততন্ত্র। আচ্ছা 9 রোকসানা আক্তার অনেক অ্যাক্টিভ আছে, সবাই এরকম অ্যাক্টিভ থাকতে হবে। আসমা আনসার করছে হচ্ছে 9 সি, রাজতন্ত্র। রাজতন্ত্র আসলে মোনার্কি। ঠিক আছে, রাজতন্ত্র হচ্ছে মোনার্কি, একটু মুখস্থ করে ফেলেন সবাই, যারা জানেন তার তো রিভিশন হয়ে গেল আলহামদুলিল্লাহ। রাজতন্ত্র হচ্ছে মোনার্কি, আর গণতন্ত্র কি, ডেমোক্রেসি। আর ধর্মতন্ত্র হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, রিলিজিয়াস পার্সপেক্টিভ কোনো কিছু নাই। তাহলে ফেডারেলিজমটা হচ্ছে সামন্ততন্ত্র। এখন এই সামন্ততন্ত্র জিনিসটা কি, আমাদের এখান থেকে আরো অন্যভাবে কোশ্চেন আসতে পারে। আমরা যখন হচ্ছে ক্লাসগুলা ডিপ ভাবে যাব, তখন কিন্তু আমরা এভাবে পড়বো না যে একটা এমসিকিউ পড়লাম জাস্ট আমি এখানে আনসারটা পড়লাম, এমন না। আমরা ওই সামন্ততন্ত্র নিয়ে যা কিছু আছে সব কিছু পড়বো, মানে এটা প্রতিষ্ঠা থেকে, এটা কোথায় ছিল, যেমন এটা চীনে ছিল, ঠিক আছে, ভারতে হালকা হালকা ছিল হচ্ছে কিছু কিছু অংশে। ঠিক আছে, তো এরকম ভাবে কোথায় কোথায় ছিল এর প্রতিষ্ঠাতা, যেমন এটা 1904 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা গেছে। ঠিক আছে, এখন যেটা আছে সামন্ততন্ত্র আর নাই, এখন হচ্ছে চেঞ্জ হয়ে মডার্নিজম হয়ে অনেকভাবে এখন হচ্ছে ঔপনিবেশিক শাসন হয়ে গেছে। তো এই জিনিসটা আসলে কি,
এই জিনিসটা হচ্ছে একজনের ভূমি, ঠিক আছে, এই ভূমি আরেকজনের হচ্ছে শ্রম, আমি ভূমিতে ও শ্রমটা কিনে নিলাম, শোষণ, আধুনিক যুগে এটা শোষণ বলে, এটাই হচ্ছে সামন্ততন্ত্র। শর্টকাটে বললাম, আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, অনেক ডিপ ভাবে করবো, ঠিক আছে। তাহলে হচ্ছে ভূমি একজনের আর একজনের শ্রম, এই শ্রমটা আমি হচ্ছে ওর কাছ থেকে কিনে নিলাম ভূমির বিনিময়ে, মানে ভূমিটা পার্মানেন্টলি নাই, আমি হচ্ছে জমিদার, ওরে দিয়ে আমি হচ্ছে খাটাই নিচ্ছি, ওরে খাবার দাবার দিচ্ছি খালি জাস্ট, মানে ওরে আমি কিচ্ছু দিচ্ছি না, এই ভূমির অধিকারও দিচ্ছি না, কিছুই দিচ্ছি না, ফসলও দিচ্ছি না, ও ভূমিতে খাটে, আর ওর কাছ থেকে আমরা শুধু খাবার মানে খাওয়া মানে খাইয়ে দেয় শোধ, 3 বেলা খাবে বা 2 বেলা খাবে, কাজ করবে সারাদিন। এইরকম টাইপের যে শোষণটা ছিল পৃথিবীতে, এটাকে বলতো সামন্ততন্ত্র, ঠিক আছে, যে জমিদারদের শাসনটা ছিল। তো এটা পরবর্তীতে এখন তো আধুনিক হয়ে গেছে, এখন কোম্পানির মাধ্যমে শাসনটা হয়। এখন কোম্পানিগুলা কি করে আমাদের, যে যেহেতু বেকার পাইছি, থাম তোকে 8,000 টাকা স্যালারি দিয়ে 12 ঘন্টা খাটাবো, এটাই হচ্ছে আধুনিক যে সামন্ততন্ত্র, ঠিক আছে। কোম্পানিগুলোতে শাসন, 8,000 টাকা বেতন দিয়ে 12 ঘন্টা খাটায় আমাদের, ঠিক আছে। তো এইরকম আর কি। তাহলে সামন্ততন্ত্র হচ্ছে ভূমি আর শ্রম, এই দুইটা শব্দটা আমরা মনে রাখবো, যে সাথে সম্পর্কিত। পরে আমরা ডিপলি আলোচনা করবো, প্রত্যেকটা আলোচনা করবো আলাদা আলাদা করে। আচ্ছা আচ্ছা, আমাদের এখন প্রায় 70 জনের কাছাকাছি হচ্ছে এখন দেখতেছেন। 9-এর এ অনেক আনসার করছে। 9-এর এ শফিকুল ইসলাম, হচ্ছে রায়হানুল ইসলাম, 9-এর এ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাই তাহলে। পরবর্তীতে হচ্ছে আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় কি? আচ্ছা, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান কোর্স, এটা তো সবাই পারবেন ইনশাল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় কি? যে সামরিক শক্তি নিয়ে আলোচনা করা? না, রাষ্ট্রবিজ্ঞান তো অবশ্যই সামরিক শক্তি নিয়ে আলোচনা করবে না শুধুমাত্র। আচ্ছা, অর্থনৈতিক নীতি, তো এটা তো ইকোনমিক্স এর কাজ, রাষ্ট্রবিজ্ঞানেরও কাজ, কারণ রাষ্ট্রবিজ্ঞানও হচ্ছে অর্থনীতি আছে, যে পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ইকোনমি, কিন্তু সেটা তার মূল বৈশিষ্ট্য হইতে পারে না, ঠিক আছে। আর নৈতিক দর্শন, এটা ইথিক্স এর কাজ। এখন ইথিক্সের সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটা বড় সম্পর্ক আছে। রাষ্ট্রবিজ্ঞান এক ধরনের নৈতিক দর্শন, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু অবশ্যই এক ধরনের নৈতিক দর্শন, কিন্তু এটা মূল বৈশিষ্ট্য হতে পারে না। এখানে বলছে মূল বিষয় কি, তার মানে এখানে যে 4টা বিষয় আছে, এর প্রত্যেকটা আসলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। রাষ্ট্রের সামরিক শক্তি কি হবে বা কেমন হবে, সেটা তো অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়, মানে একটা অংশ। আবার হচ্ছে মানুষের রাজনীতি জীবন নিয়ে আলোচনা করবে, সেটাও একটা মূল বিষয়ের অংশ। অর্থনৈতিক নীতি, এটাও মূল নীতি, মূল বিষয়ের একটা অংশ। আবার নৈতিক দর্শন, এটাও মূল বিষয়ের অংশ। কিন্তু অংশ হলেও একদম মূল বিষয় কি, যে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন কেমন হবে তা নিয়ে আলোচনা, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একদম মূল বিষয়। তার মানে এখানে যে কয়টা বিষয় আছে, একটা দেশ যদি না চলে প্রপারলি, সে দেশে অর্থনৈতিক নীতি শুধুমাত্র ইকোনমিক্স এর স্টুডেন্ট যদি নেয়, তার যদি কোনো পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স না থাকে, নেতারা যদি ভালো না হয়, সে যদি ভালো বিল পাস না করে, প্রস্তাব দিলাম আমি, পাস করলো না, তাহলে টিকবে না, তার মানে ওখানেও রাষ্ট্রবিজ্ঞান আছে। আবার নৈতিক দর্শন, যে দেশের রাজনীতিবিদটা খারাপ, সে দেশে আপনি যত ভালো কিছুই করেন কিছুই হবে না, তার মানে এর সাথে একটা নৈতিকের একটা বড় সম্পর্ক আছে। তার মানে 4টা সামরিক, তো মানে সার্বভৌমত্ব, রাষ্ট্রবিজ্ঞানের যে একটা স্টেটের যে 4টা পার্ট, আমরা জানি যে 4টা পার্ট আছে, তার মধ্যে অন্যতম কি সভরেনিটি বা সার্বভৌমত্ব, ঠিক আছে, যে সার্বভৌমত্ব। তো এই সার্বভৌমত্ব টিকাতে হলে সামরিক শক্তি তো বাড়াতেই হবে, তো এটাও তো রাষ্ট্রবিজ্ঞানের পার্ট, ঠিক আছে। কিন্তু একদম মূল বিষয় হচ্ছে রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা, ঠিক আছে, সবাই আমরা বুঝতে পারছি। 10-এর বি অনেক বলছে, ইশরাত জাহান 10-এর বি, রোকসানা আক্তার 10-এর বি, ডলি 10-এর বি, হচ্ছে রাহাদুল ইসলাম 10-এর বি, আন্তাজুল ইসলাম 10-এর বি। আচ্ছা, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ 100-এর মধ্যে 100% সবাই পারছেন, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, স্লাইডটা একটু 10 নম্বরে ছিলাম আমরা, 11 নম্বরে যাব। 11 নম্বর এমসিকিউ, 22 নম্বর স্লাইড। পাওয়ার ইজ দ্য কি টু পলিটিক্স, এটা কার উক্তি? উক্তি তো মুখস্থ করতে হবে, তারপরে সবাই একটা আনসারটা করেন। 11 নম্বর। আচ্ছা, আমরা কিছু বিষয় মনে রাখবো, যেমন ডেভিড স্টোনের হচ্ছে তার কি আছে সিস্টেম থিওরি, সেটা জন্য বিখ্যাত। ডেভিড স্টোনের কি আছে সিস্টেম থিওরি, তার মানে এটা মোটামুটি হবে না, বুঝতে পারতেছে। এটা কিন্তু মনে রাখবেন সবাই, ডেভিড স্টোনের সিস্টেম থিওরিটা পৃথিবীর মধ্যে অন্যতম পপুলার। এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা থিওরি, বাট বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইড হয়, ঠিক
ঠিক আছে, এটা রাষ্ট্রবিজ্ঞান থিওরি হলো বিভিন্ন জায়গায় কি অ্যাপ্লাইড হয়, ডেভিড স্টোনের সিস্টেম থিওরি। তাহলে এটা হচ্ছে না, তাহলে আপনাদের বাকি তিনটা যে রুশো, তো প্রাকৃতিক মানে ন্যায় বিচার বা প্রাকৃতিক রাষ্ট্র কেমন হবে বা প্রকৃতির রাষ্ট্র কেমন হবে সেটা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, যে প্রকৃতির রাষ্ট্র রুশো হবস বা প্রাকৃতিক রাষ্ট্র কেমন হবে। তাহলে এখন থাকলো দুইটা, আপনারা দুইটা মধ্যে আনসার করেন, আমি দুইটা কমাই দিলাম। তাহলে 11 দাগে কি হবে আপনারা আনসার করেন যে 11 নম্বর এমসিকিউ কি হবে। দুইটা আমি কমাই দিছি, যে ডেভিড স্টোনের সব থেকে বিখ্যাত হচ্ছে সিস্টেম থিওরি, এটাই বেশি আসে, আসলে সিস্টেম নিয়ে কিছু একটা লেখা থাকবে বা ওই জাতীয় কিছু একটা লেখা থাকবে। আর রুশোর কিছু আসলে সেটা প্রকৃতির সাথে একটা সম্পর্কিত হবে। ঠিক আছে, সিস্টেম শব্দটাই লেখা থাকবে এমন না, কিন্তু ওইটা রিলেটেডই থাকবে। আর রুশোর কিছু আসলে বেশিরভাগ সময়ই প্রকৃতি রিলেটেড কিছু একটা থাকবে। তাহলে বাকি দুটো আনসার করেন আপনারা 11। একজন করছে রোকসানা আক্তার 11 বি, আসমা আক্তার 11 ডি, রোকসানা আক্তার আবারও করছে 11 বি, সাফাত ইসলাম 11 ডি। আচ্ছা, তাহলে অনেকগুলা পাইছি, দুই একজনের রোকসানা আক্তারে হয়েছে। আর রোকসানা আক্তার দুইবার, নেহা আক্তার 10 বি আগেরটা করছিল। আচ্ছা, আরেকজন 11 ডি। আচ্ছা, এটা তাহলে হচ্ছে আনসার হবে হচ্ছে ম্যাকেনজি। ঠিক আছে, ম্যাকেনজি। আচ্ছা, উত্তর এখানে অলরেডি চলে আসছে অবশ্য, ম্যাকেনজি। এটা মুখস্থ করে নেবেন, আমার বোঝানোর মতো কিছু না এখানে, তারপরেও আমি হালকা হালকা বলে দিলাম। আমরা যখন পড়বো তখন এই ম্যাকেনজি সম্পর্কিত ডিটেলসে পড়বো, ডেভিড স্টোন থেকে তো মাস্ট কোশ্চেন আসবেই, এটা পড়বো। রুশো নিয়ে মিলার নিয়ে তেমন কিছু আসে না, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু পড়বো। রুশো নিয়ে একটা বিস্তারিত একটা ক্লাস লাগবে, ডেভিড স্টোনের একটা বিস্তারিত আমরা ক্লাস মানে একটা আলোচনা করবো 10 মিনিট 15 মিনিটের। ঠিক আছে, ম্যাকেনজি হালকা কম বেশি লাগবে, মিলার অল্প একটু লাগবে। তাহলে আমরা পরবর্তী চলে যাই, পরবর্তী কোশ্চেনে। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি কয় ভাগে বিভক্ত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা হচ্ছে মোটামুটি সবার পারা কথা। তো এটা সবাই একটু 12 দাগ আনসার করেন, একটু ফাস্ট করেন, না দুইটা কোশ্চেন আছে এটা বাদে। তারপরে আমরা কোর্স প্ল্যানটা দেখবো আজকের মতো, যে আমাদের ক্লাসগুলা কোন পদ্ধতিতে হবে, যে ক্লাসগুলো আমরা কিভাবে করব, মানে কতটুকু আলোচনা থাকবে সেটা আমি বুঝাই দিব। আমরা দুইটা কোশ্চেন পড়বো এটা বাদে। তো সবাই একটু দ্রুত আনসার করেন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি কয় ভাগে বিভক্ত? কমেন্ট আসছে 12 দাগ। আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন কয়ভাবে করা যায়? আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান অনেকভাবে অধ্যয়ন করা যায়। তারপরে এখানে হচ্ছে চাইছে আসলে মূল ভাগ, একটা হচ্ছে ট্রেডিশনাল ভাগ, একটা হচ্ছে তার মধ্যে ট্রেডিশনাল মানে প্রাচীন যুগে যেটা ছিল, আর একটা হলো মডার্ন। ঠিক আছে, মডার্ন ভাগ। তাহলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি হলো আসলে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্রেডিশনাল আর একটা হচ্ছে মডার্ন। এখন এখানে প্রশ্নগুলো কিন্তু এত সহজ নাও আসতে পারে, আর ডিপ আসতে পারে, তো সেগুলো আমরা শর্টকাট পড়ব। যেমন ট্রেডিশনাল অনেক আবার পদ্ধতি আছে, ট্রেডিশনালের মধ্যে তো অনেক পদ্ধতি আছে, সেগুলো মনে রাখবো আমরা ফিল্ড শব্দটা দিয়ে। ফিল্ডে পিতে কি ফিলোসফি, এইসে কি হিস্টোরিক্যাল, তারপরে হচ্ছে আইডেন্টিক্যাল, তারপরে হচ্ছে ল। ঠিক আছে, এরকম করে আমরা এখানে হচ্ছে পড়ে ফেলবো এগুলা। আর মডার্নের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এখানে বিসিএস এটা হচ্ছে মনে রাখবো, আর পিও এটা হচ্ছে আমরা মনে রাখবো, যে এই শর্টকাটটুকু বায়োলজিক্যাল, ঠিক আছে, সায়েন্টিফিক্যাল। তো এভাবে আমরা পুরোটা আমরা পরে হচ্ছে বিস্তারিত আলোচনা করে দেবো। এখন আমরা সময় কমানোর জন্য সবগুলো আলোচনা করতেছি না, জাস্ট আমি শর্টকাটটা দেখাই দিলাম যে আমরা কিভাবে পড়বো। ঠিক আছে, না হচ্ছে এখানে আমরা বাকি যখন আমরা পড়াশোনা মানে হচ্ছে করব, যখন এই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের যে পদ্ধতি এটা দিয়ে আমাদের একটা ক্লাসই আছে। ঠিক আছে, তখন আমরা ট্রেডিশনাল পদ্ধতির মধ্যে কি কি আছে, ফিল্ডের বিস্তারিত, তারপরে যে বিসিএসপি এর মধ্যে যা যা আছে, এখানে 6টা আছে, বেশি আছে, আমরা সবগুলো আলোচনা করব। এখানে মূল 6টা আছে, এখানে মূল 5টা আছে, 11টা পদ্ধতি আছে, মোট পদ্ধতি প্রায় 25+। তাহলে মূল 11টা আমরা আলোচনা করবো, সাথে এগুলো বলে দিব। ঠিক আছে, তাহলে আমার এখানে অধ্যয়নের পদ্ধতি কয়টি? 2টি, একটা হলো প্রাচীন পদ্ধতি বা সনাতনী পদ্ধতি, আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা দেখি আনসার কয়বার। ইশরাত জাহান 12 গ, রোকসানা আক্তার 12 সি, মরিয়ম 12 গ। হ্যাঁ, মোটামুটি হয়েছে সবারই। আর 2টা কোশ্চেন আছে, তারপর আমরা কোর্স প্ল্যান আলোচনা করব। 12 গ, হ্যাঁ 13 নম্বর আসছে আমরা। আচ্ছা আচ্ছা, ফিলোসফিক্যাল পদ্ধতিতে রাষ্ট্র দর্শন ব্যাখ্যা করেছেন কে? ফিলোসফিক্যাল পদ্ধতিতে
তো ফিলোসফি আসলেই আমরা সবসময় আমাদের মাথায় আসে যে হচ্ছে ফিলোসফি হচ্ছে কি অ্যারিস্টটল, প্লেটো, এই নামগুলো আসে, বা হচ্ছে এখানে আরো যারা হচ্ছে ছিল সক্রেটিস, ঠিক আছে, এদের নামগুলো আমাদের মাথায় আসে। কিন্তু আসলে যদি বলে যে ফিলোসফিক্যাল পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ব্যাখ্যা করছে কে, তাহলে আমরা অবশ্যই আনসার করবো প্লেটো, ঠিক আছে। কারণ প্লেটোর একটা হচ্ছে রাজা ছিল, তার হচ্ছে স্বপ্নের রাজা, ঠিক আছে, দার্শনিক রাজা, যেটা হচ্ছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলছে এটা কখনোই বাস্তবে আনা সম্ভব না, কারণ তিনি এটা অতিরিক্ত তার কাছ থেকে, দার্শনিক রাজার কাছ থেকে এক্সপেকটেশন করছে অতিরিক্ত। তাহলে প্লেটোর একটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার আছে যে দার্শনিক রাজা, ঠিক আছে। তাহলে ফিলোসফিক্যাল পদ্ধতিতে রাষ্ট্র দর্শন ব্যাখ্যা করছে প্লেটো। আর তার যে একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ছিল দার্শনিক রাজা, সে রাজা কেমন হবে? সে রাজা হবে হচ্ছে আধুনিক রাজা, মানে হচ্ছে সে হচ্ছে সব কিছু নিয়ে গভীরভাবে ভাববে, সে সব কিছু নিয়ে অনেক গভীরভাবে ভাববে, এবং সে হচ্ছে সাধারণ মানুষের মতো হবে না, সে সব কিছু ঊর্ধ্বে যাবে, সে কোনো ভুল করবে না, সে হচ্ছে হচ্ছে সবার থেকে ব্যতিক্রমী চিন্তা করবে। কিন্তু যেহেতু একজন রাজা, সে তো একজন মানুষ, তার তো একটা ভুল থাকতেই পারে, কিন্তু প্লেটো এই রাজাকে এমন ভাবে পোর্ট্রে করছে যে তার কোনো ভুলই থাকতে পারে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে প্লেটোর হচ্ছে যদি বলে যে হচ্ছে ফিলোসফিক্যাল পদ্ধতির আসলে দর্শন ব্যাখ্যা কে করছে, তাহলে আমরা দেব হচ্ছে প্লেটো, ঠিক আছে। দর্শন দেখে আমরা, রাষ্ট্র দর্শন দেখে আমরা অ্যারিস্টটল বা সক্রেটিস দাগাই দিব না, তাহলে অবশ্যই যদি পদ্ধতির কথা বলে যে ফিলোসফিক্যাল পদ্ধতিতে ব্যাখ্যা করছে কে, প্লেটো। তাহলে আমরা পরবর্তী চলে যাই, আরেকটা কোশ্চেন আছে, এরপরে আমরা হচ্ছে আলোচনায় চলে যাব যে কোর্স প্ল্যানটার বিষয়ে। যে আচ্ছা, এটা খ, আমরা আনসারটা 13 খ, 14 লাস্ট এমসিকিউ আজকের মতো। আচ্ছা, লর্ড ব্রাইসের দ্য মডার্ন ডেমোক্রেসি কোন পদ্ধতির উদাহরণ? তো এটা মুখস্থ করার বিষয়, তারপরে আপনারা আনসার করেন। 14 হচ্ছে কি হবে, অবজারভেশন, ফিলোসফিক্যাল। একটু আগে যেটা বলছিলাম যে আমরা মনে রাখবো, যে আমরা হচ্ছে একটু মনে রাখবো যে দুইভাবে আলোচনা করা যায়, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে মডার্ন। আর ট্রেডিশনালের মধ্যে আমরা আলোচনা করতে পারি হচ্ছে ফিল্ড, যেটা বলছিলাম যে এটা মনে রাখবো, এগুলো আমরা ফিল্ড। আর মডার্নের মধ্যে আলোচনা করব হচ্ছে আমরা বিসিএস, পিও। আচ্ছা, আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে এর মধ্যে হচ্ছে যে দ্য মডার্ন ডেমোক্রেসি এটা কার মধ্যে যায়, যে অবজারভেশন, ফিলোসফিক্যাল, সোসিওলজিক্যাল, নাকি কম্পারেটিভ। 14 এটা আমাদের লাস্ট কোশ্চেন, এরপর আমরা কোর্স প্ল্যান আলোচনা করে আজকের মতো শেষ করবো। এরপরে আমরা বিস্তারিত পড়বো, কিভাবে পড়বো সেটা কোর্স প্ল্যান আলোচনা করবো ইনশাল্লাহ। 14 বি ফিলোসফিক্যাল বলছে রোকসানা আক্তার। আচ্ছা, তাহলে আমরা 14 আনসার দেখি। 14 কি? 14 হচ্ছে অবজারভেশনাল। এখানে শব্দটা আছেই মডার্ন, তো মডার্ন তো ফিলোসফিক্যাল হওয়ার কোনো প্রশ্নই নাই, ঠিক আছে, কারণ এখানে যে শব্দটা আছে এটার মধ্যেই তো মডার্ন আছে। তাহলে আমরা যে বললাম যে ট্রেডিশনাল ভাগ আর মডার্ন ভাগ, তো মডার্নের মধ্যে কি ছিল, BCSPO একটা শব্দ ছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওতে হচ্ছে অবজারভেশনাল, ওতে হলো অবজারভেশনাল, আর এই যে মডার্ন, ঠিক আছে, মডার্ন, তো মানে মডার্ন কথাটাই তো এর মধ্যে আছে। আর এখানে ট্রেডিশনের মধ্যে কি কি ছিল, যে হচ্ছে ফিল্ড, তার মানে এটা হচ্ছে ফিলোসফিক্যাল যে বিষয়গুলা, ফিলোসফিক্যাল, হিস্ট্রিক্যাল, ঠিক আছে, তারপর আইডেন্টিক্যাল, তারপরে ল, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এগুলা এর মধ্যে যাবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখছি যে মডার্ন আছে, তার মানে মডার্ন শব্দটা হচ্ছে অবজারভেশনের সাথে আছে, এখানে যে পিও ও এর মধ্যে আছে। এগুলো আমি বিস্তারিত পড়বো, আজকে জাস্ট এমনি বেসিক আলোচনা ছিল। তো আমাদের দিন ইসলাম স্যার এখন আসবে, এসে আমরা কোর্স প্ল্যানটা একসঙ্গে দেখাবো আপনাদের কিভাবে ক্লাসটা নেব ইনশাল্লাহ। এরপরে আমরা পরবর্তীতে 1 নম্বর ক্লাসে শুরু করবো। এটা আপনাদের জাস্ট একটা এক্সট্রা একটা বেসিক একটা আলোচনা ছিল। স্যার একটু আসেন। স্যার কি অবস্থা স্যার, কেমন লাগতেছে স্যার? সবার তো স্টুডেন্টের রেসপন্স তো অনেক ভালো, স্টুডেন্টদের রেসপন্স অনেক ভালো, আশা করা যায় ভালো কিছু করবে। From the very beginning they are so much attentive in the class and I think they are enjoying a lot of Mr. Riyaz sir's class. তো নিঃসন্দেহে এটা অনেক বড় ভালো লাগার বিষয় যে আপনারা, ইটস এ থিং অফ গ্রেট লাক টু অল অফ ইউ দ্যাট ইউ আর হ্যাভিং সাচ এ বিউটিফুল এন্ড স্ট্যান্ডার্ড টিচার ইন দিস প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে স্যার এত সুন্দর করে ক্লাসটা বোঝাচ্ছিল, আমি অ্যাজ এ স্টুডেন্টস অফ ইকোনমিক্স আই এম বাউন্ড টু কমেন্ট হিয়ার, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি ক্লাস আই হ্যাভ সিন এভার ইন মাই লাইফ।
তো নিঃসন্দেহে অসাধারণ একটা ক্লাস ছিল। আপনারা সবাই কেমন আছেন, কতটা এনজয় করলেন সবাই বলবেন। আপনাদের সামনে এখন স্যার এই যে আলোচনাগুলো করলো, দিস ইজ দ্য বার্ডস আই ভিউ, ইউ ক্যান সে সুপারফিশিয়াল আইডিয়া। এটা কিন্তু আসলে কোনো ডিপ নলেজ না, আমরা এগুলো অনেক বিস্তৃত জানবো স্যার যেটা বলছে, ঠিক আছে? এখানে জাস্ট বেসিক নলেজ স্যার কিন্তু এখনই এরপরেই কি করবে, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শেয়ার করেন নাই বা এতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন না, তারা এখন অ্যাক্টিভ হয়ে যান। ক্লাসের আজকে ইট ওয়াজ নট এ ক্লাস, এটা কোনো শিডিউল ক্লাস না। এখন কিন্তু মূল বিষয় আসবে নাকি স্যার? বিকজ এ গুড গাইডলাইন অলওয়েজ ইজ দ্য পিলার অফ সাকসেস আই থিঙ্ক। তো সেই গাইডলাইনটা, কোর্স প্ল্যানটা কি হবে? আমি স্যার স্টুডেন্টস অফ ইকোনমিক্স, আই নো আমাদের যে ইকোনমিক্সের 3টা বেসিক কোশ্চেন, তার প্রথম কোশ্চেন কি স্যার? সেটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, সেকেন্ড প্রশ্ন আছে হাউ টু প্রডিউস, এবং থার্ড কোশ্চেন হচ্ছে ফর হুম টু প্রডিউস। কিন্তু আমার কাছে মনে হয় when we are taking preparation for any kinds of job, first of all we have to know what to study. অবশ্যই, And কারণ then- এখানে আমরা পড়াশোনার বেশিরভাগ সময় সিলেবাসটা এত বড় বানাই ফেলি, Exactly. মূল বিষয় বাদ পড়ে যায়। Exactly. এবং আমার কাছে স্যার মনে হয় যে, এবং দ্বিতীয় প্রশ্ন যেখানে ওখানে হাউ টু প্রডিউস, আমার কাছে মনে হয় হাউ টু স্টাডি, উই হ্যাভ টু নো দ্যাট। ফার্স্ট অফ অল উই নিড টু নো হোয়াট টু স্টাডি, দেন উই শুড লার্ন how to study. Sir কিন্তু today he will discuss how to study, what will be the range of your study. You have to limit, because আমি সবসময় একটা কথা বলে থাকি, জানার জন্য অনেক কিছু পড়তে হবে, কিন্তু চাকরি পাওয়ার জন্য সব পড়া সবকিছু দরকার লাগবে না অবশ্যই। স্যার কারণ আমরা নিশ্চয়ই- হচ্ছে অনেক বিষয় আছে, চাইলে অনেক ডিপলি তো পড়তে পারি, এজন্য- কিন্তু তা পরীক্ষা আসবে না, তা আমাদের এখন পড়ার দরকার নাই। আপনারা কারণ আমরা সবাই জ্ঞানী পরে হতে পারবো সবাই ইনশাআল্লাহ। এতক্ষণ যারা দেখছেন, স্যার আপনাদের সামনে এখন কোর্স প্ল্যানটা আলোচনা করবে। এই কোর্সে কি কি থাকছে স্যার? এই কোর্সে এই টপিক ভিত্তিক বেসিক আলোচনা, এমসিকিউ আমরা ভিত্তিক প্রত্যেকটা বেসিক topic কোর্স, ভিত্তিক আলোচনা প্রত্যেক দেখবো। ক্লাস শেষে ক্লাস টেস্ট, একটু pause মডেল করলাম, টেস্ট, একটু pause করলাম, এগুলো একটু একটু বলি। স্যার বোঝান আচ্ছা। আমাদের স্টুডেন্টদেরকে। এখানে টপিক ভিত্তিক বেসিক আলোচনা বলতে বোঝানো হয়েছে, আমরা যখন অ্যারিস্টটল পড়বো, আমরা অ্যারিস্টটলের এখন তো জাস্ট একটা এমসিকিউ পড়ছি, তখন আমরা অ্যারিস্টটলের পরে একটা 10 থেকে 20 মিনিট বা 30 মিনিটের একটা ক্লাস করব। তারপরে ওই ক্লাসের উপরে বেসিস করে, ঠিক আছে, ওইটার উপর ভিত্তি করে আমরা ওখান থেকে এমসিকিউ ভিত্তিক আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অ্যারিস্টটলকে জানবো, Exactly, তারপর তাহলে- ওখান থেকে এমসিকিউটা আসবে। তাহলে আমরা এখানে প্লেটোকে অ্যারিস্টটলকে জানবো, আমরা জানতেছি, তারপর এরপরে আমরা প্লেটোর এমসিকিউ আলোচনা করতেছি। হ্যাঁ, এইভাবে আমরা প্লেটো পড়বো, তারপর প্লেটোর আনসার করবো। আবার ক্লাস শেষে স্যার ক্লাস টেস্ট থাকতেছে। হ্যাঁ, প্রত্যেক ক্লাসে 20 মার্কের একটা করে দেখেন। হচ্ছে ক্লাস টেস্ট থাকবে প্রত্যেক আবার ক্লাসে। অধ্যায় ভিত্তিক মডেল টেস্টের সুবিধাও রাখছেন স্যার। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে অধ্যায় শেষ হয়ে গেলে দেখেন। আমরা তখন হচ্ছে 3টা ক্লাস বা 4টা ক্লাস শেষ হলে একটা অধ্যায় শেষ হবে, তখন আমরা অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট আবার দিব। সাথে জেনারেলের 20টি মডেল টেস্ট এটা স্যার দিবে, এটা তাহলে general-এর। আমার তো মনে হয় আপনাদের ক্লাসে যদি থাকে, আমাদের প্রিয় ভাই বোনরা ক্লাসগুলো রেগুলারলি করে, বাসায় এত বেশি মনে হয় না পড়লেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে ক্লাস করলে 80% 90% ক্লিয়ার হয়ে যাবে শীটগুলো করলে। তাহলে ফিল কনফিডেন্ট হিয়ার উইথ মিস্টার রিয়াজ স্যার। স্যার কিন্তু এখানে রাষ্ট্রবিজ্ঞানে দেখেন আপনাদের টপিক ভিত্তিক কতগুলো কোর্স, মানে কতগুলো টেস্ট থাকতেছে, এরপর রিভিশন টেস্ট, এরপর মডেল টেস্ট, সব মিলায়ে প্রায় 45 প্লাস টেস্ট যদি নেওয়া হয় স্যার, তাহলে কি আসলে আর 45টা পরীক্ষা নেওয়ার পরে আবার 100 মার্কের জেনারেলের 20টি মডেল টেস্ট সম্পূর্ণ ফ্রি পাবে আবার? 45টাতে আমাদের কোর্স ক্লাস হয়ে বেশি হয়ে যাবে, এটা লাগবে না। তারপরে আমরা যদি লাগে স্টুডেন্টদের, অবশ্যই আমরা আরো বাড়াবো যদি লাগে। তাহলে স্টুডেন্টদের প্রয়োজনে স্যার আরো কিন্তু ইনক্রিজ করতে আগ্রহী, এবং সেই স্টুডেন্ট ফ্রেন্ডলি একজন শিক্ষক। আমাদের টিউটোরিয়ালও অলওয়েজ স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো এই যে স্যার, তাহলে আপনার কোর্স প্ল্যানটা যে আপনি সাজিয়েছেন, লেকচার 1 যেটা থাকছে, লেকচার 1 এ হচ্ছে আলটিমেটলি দেখেন নেচার, স্কোপ, মেথড এন্ড ইটস রিলেশন টু আদার সোশ্যাল সায়েন্সেস। এইখানে স্যার আসলে কোন বিষয়গুলো আপনি দেখাবেন এখানে আমাদের আমরা প্রিয় হচ্ছে ভাই? রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কতটুকু রেঞ্জ নিয়ে স্কোপ তার পড়াশোনার, তারপর রাষ্ট্রবিজ্ঞান কোন মেথড আমরা একটু আগে দেখছি, ট্রেডিশনাল মেথড, মডার্ন মেথড, আর ইটস রিলেশন টু আদার। এখানে কি রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কি, রাষ্ট্রবিজ্ঞানের সাথে হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো, নীতিবিদ্যার সম্পর্ক কি, অর্থনীতির সম্পর্ক কি, সেগুলো আমরা ডিটেইলসে আলোচনা করব। সেই আলোচনার পরে আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ সলভের পরে আমরা ক্লাস টেস্ট দিব। তারপরে আমরা 3 ধাপে পড়বো। প্রথমে আমরা হচ্ছে বেসিক আলোচনা পড়বো, তারপরে এমসিকিউ সলভ করব, তারপরে প্রবলেম সলভ থাকলে কারো প্রবলেম সলভ করে দেওয়ার পরে তারপরে ক্লাস টেস্টটা হবে। তার মানে যে ফার্স্ট লেকচারটা স্যার কন্ডাক্ট করবে, সেখানে কিন্তু নেচার এন্ড সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স থাকছে,
এরপরে ধরে নেন লেকচার 2 তে যে স্যার আপনি শুধু প্লেটো লিখে রাখছেন, মানে আসলে বিষয়টা কি? আচ্ছা, এখানে প্লেটো বলতে যে প্লেটো হচ্ছে কে এমন না, প্লেটোর পুরো রাষ্ট্র দর্শনটা, প্লেটোর বিখ্যাত বই, প্লেটোর বিখ্যাত উক্তি, প্লেটোর হচ্ছে নিজের রাজনৈতিক দর্শন, সেটার সাথে কি কি প্রশ্ন আসতে পারে। যেমন প্লেটোর বিখ্যাত বই আছে অনেক, তাকে সমাধান আসবে না, তাহলে কি কি প্রশ্ন আসতে পারে। আমার অনেক সময় দেখা যাচ্ছে আনকমন প্রশ্ন আসছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা জানতাম না তাই আনকমন লাগছে। তো আমরা এরকম আনকমন প্রশ্ন প্লেটো থেকে কি আসতে পারে, তারপর তার রাষ্ট্র দর্শন থেকে আমরা দেখা কিছু বেসিক কোশ্চেন দেখা যাচ্ছে, আমি অনেক ঘাটাঘাটি করছি 12 বছর সব প্রশ্নগুলা, তো সেখানে দেখা যাচ্ছে একই ধরনের প্রশ্ন আসছে। তো দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন হালকা একটু অন্যরকম আসছে, দেখা যাচ্ছে এইবার ওই প্রশ্নটা দিল, কিন্তু আমরা দেখছি যে অনেকে কি করি যে ওই 11 বছর যা আসছে শুধু তাই পড়ি, ওইটা একটু কম গুরুত্ব দিই, অমন আমরা করবো না। আমরা হচ্ছে এই সম্পর্কিত যা আছে খুঁটিনাটি আমরা সব পড়বো, কিন্তু এমন কিছু পড়বো না যা পরীক্ষা আসবে না। তার মানে আমরা অনেক গভীরভাবে পড়বো, কিন্তু অপ্রাসঙ্গিক না, শুধু প্রাসঙ্গিক প্রশ্ন গভীরভাবে পড়বো। তাহলে বুঝতেছেন তো, স্যার ওয়ান্টস টু সে হি উইল ইউটিলাইজ দ্য টাইম, হি উইল নেভার ওয়েস্ট অফ টাইম। মানে সময়ের কোনো অপচয় হবে না, একদম সময়ের সঠিক ব্যবহার করে জিস্ট জিনিসগুলা এরকম প্লেটো, এরপর অ্যারিস্টটল। প্লেটো অ্যারিস্টটল এরা কি রাষ্ট্রবিজ্ঞানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত স্যার? ওতপ্রোতভাবে, তারাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের। ও বাবা, এই যে এই বিখ্যাত মানুষগুলোর নাম তো আমরা বিভিন্ন সময় পড়েছি। ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, হ্যাঁ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। হবস হচ্ছে প্রকৃতি নিয়ে আলোচনা করছে, লক একই সেম। তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ, এই কারণে এদের আলাদা আলাদা করে পড়ানো হবে প্রত্যেকটা ক্লাস। এভাবেই মনে হয় 18তম পর্যন্ত আমাদের কোর্স প্ল্যান ছিল স্যার। হ্যাঁ ছিল, যদি কোনো চেঞ্জ আশা করি এমনই হবে, এমনই হবে 90% আশা, 100%ই আশা যে এমনই হবে। যদি কোনো চেঞ্জ আসে আমরা এর সঙ্গে, চেঞ্জ আসলে তো আমাদের টপিক চেঞ্জ হবে না, হয়তো 2-1টা টপিক কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা 2-1টা টপিক লাস্টে অ্যাড করে দিব, কিন্তু আমরা এভাবে ক্লাস চালাই যাবো, এভাবে ক্লাস চলবে। আপনারা আমাদের প্রিয় একজন বোন কমেন্ট করেছেন, ইস্টার জাহান স্যার ক্লাস সপ্তাহে কয়দিন করাবেন স্যার, কেমনে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের টিউটোরিয়ালে নক দিবেন। আর আপনারা বিশেষ করে এখন ক্লাস চলাকালীন কিন্তু একটা বড় সাড়ে ভর্তি হতে পারবেন। আপনারা জাস্ট ভর্তি হতে চাই লিখে একটু কমেন্ট করে দিবেন, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করে দিবেন যারা পলিটিক্যাল সায়েন্সে আমাদের প্রিয় রিয়াজ স্যারের ক্লাস করতে চান। আর একটা বিষয় হচ্ছে ক্লাস কয়দিন হবে। ক্লাসটা হচ্ছে আপনাদেরকে এখানে কতগুলো লেকচার থাকবে, 20টা লেকচার আপাতত আছে, বাস 20টা লেকচার, তাহলে 20টা লেকচার থাকবে। প্রয়োজনে সেটা আরো বাড়তে বা কমতে পারে। আর আপনাদের পরীক্ষার যখন ডেট চলে আসবে তখন যদি আমাদেরকে দ্রুত শেষ করতে হয় তাহলে ক্লাসে বেশি দিন নিতে হবে, সপ্তাহে 2-3টা হতে পারে। আবার যদি ক্লাস বেশি টাইম থাকে তাহলে 1-2টা নিলাম, ঠিক আছে? তো এইভাবে আমাদের ক্লাস চলবে, কোনো অসুবিধা নাই। একদম কিপ পেস উইথ দ্য টাইম শিডিউল and for making your betterment, আপনাদের ভালোর জন্য যা, তাই তো স্যার? মানে আমাদের স্টুডেন্টস ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার এখানে ইউ উইল বি সিন, এটা দেখবেন। এরপরে স্যার এই যে জিনিসগুলো আছে, যে লেকচার 10-এ আপনি রাখছেন ইউকে, ইউএসএ, কনস্টিটিউশন, এই বিষয়গুলো আসলে এখানে আমাদের 49তম বিসিএস এ কিন্তু আসছিল যে ইউএস এর হচ্ছে 2টা কক্ষের নাম কি। আমরা অনেক ইউএসএ দেখে তো আর ইউএসএ পড়বো না, আমরা এখানে ইউএসএ থেকে কি কি আসতে পারে, যেমন আমরা যখন ইউএসএ পড়বো তখন আমরা ইউএসএ এর আয়তন কত, এ তো আমরা পড়বো না। অনেকে আছে ভাবে যে এখানে হচ্ছে কি পড়ানো হবে এটা দেখে মানে কনফিউজ থাকে। তো আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত যে জিনিসগুলো সেটা পড়বো। যেমন উচ্চ কক্ষের নাম কি, সিনেট, তার মেয়াদ কত, তার মেয়াদ 6 বছর, নিম্ন কক্ষের মেয়াদ কত, 4 বছর। এখন এই 6 বছর মেয়াদ কিন্তু বাংলাদেশের মতো রাজনৈতিক সিস্টেম না। এর প্রশ্ন ডিপলি আসতে পারে যে ইউএসএ এর সিনেটে নির্বাচন হয় কয় বছর পর পর? 2 বছর পর পর। এবার আমরা তো জানি যে মেয়াদ 6 বছর, এখন যদি আপনাকে আমি বুঝাই না দিই যে এটা 2 বছর পর পর ইলেকশনটা কিভাবে হয়, আপনি কিন্তু দাগাবেন 6 বছর, কারণ ছাত্র বলছিল যে মেয়াদ 6 বছর, তাহলে 6 বছর পরে তো নির্বাচন হবে। আসলে এখানে নির্বাচনটা কেমন হয় যে মানে হচ্ছে এখানে 100 জন আছে, প্রত্যেক 33 জন 34 জন এইভাবে নির্বাচনটা হয়, 2 বছর পর পর চেঞ্জ হয়। তার মানে এই যে আগামী নভেম্বরের দিকে ডিসেম্বরের দিকে নির্বাচন হবে ইউএসএ তে সিনেটে, এখানে 33 জন চেঞ্জ হবে, মানে 33 জন ফাইট করবে। তার মানে এখানে 1/3 ভোট হয় প্রত্যেক 2 বছর পর পর। তার মানে প্রত্যেকের মেয়াদ 6 বছর, কিন্তু 2 বছর পর পর চেঞ্জ হয় 33 জন করে। সেটা ওরা থাকতেও পারে, পাস করলে ফেল করলে যেতে পারে, সেটাই কাজ। এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় ধরে একদম ঘন্টা ধরে স্যার আলোচনা করবে। এভাবে করে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের যে ভাষা আন্দোলন, তারপরে যে ইলেকশন অফ 1945 অটোনমি, হ্যাঁ দেখা যাচ্ছে ভাষা আন্দোলনে আমাদের বইতে ইতিহাসগুলো লেখা আছে, সেগুলো দেখা যাচ্ছে 5 আগস্টের পূর্বে লেখা, সেগুলোর সাথে বর্তমান প্রশ্নগুলো মিলতে নাও পারে। তাই আমাদের সঠিক ইতিহাসটা কিন্তু অনেক সময় সব জায়গায় আছে, কিন্তু হচ্ছে সেগুলো মার্জ করা হয়েছিল।
তা আমাদের এখান থেকে কিন্তু লুকায়িত সঠিক ইতিহাসটা তুলে আনতে হবে, যেটা আমাদের প্রশ্নে আসতে পারে। কারণ আমরা জানি বাংলাদেশ সরকার পরিবর্তন হলে কি প্রশ্নের ধরনও পরিবর্তন হতে শুরু করে। তাই আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আগের প্রেক্ষাপট অনুযায়ী পড়লে হবে না, নতুন প্রেক্ষাপটে কাকে বাদ দেওয়া হয়েছে, মাইনাস করা হয়েছে, তাদের ইতিহাসগুলো আমরা এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে এখানে তুলে ধরবো। সেই প্রশ্নগুলো আসতে পারে নতুন স্যার কিন্তু একদম টেকনিক্যালি উইথ দ্য আপডেট ইনফরমেশন হি উইল কন্ডাক্ট দ্য ক্লাস এন্ড মেক ইউ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার all the topics about here on the written in the lecture on this smart board। এখানে প্রত্যেকটা জিনিস নিয়ে দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে 20টা ক্লাস আমাদের ফাইনালি দ্য ফরমেশন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট। তাহলে এই পার্লামেন্টারি গভর্নমেন্ট সহ এখানে রোল অফ পলিটিক্যাল পার্টিজ, ইলেকশনস অফ 1991, 1997, তো এই বিষয়গুলো স্যার আপনি কি একদম মানে বিস্তারিতই পড়াবেন? হ্যাঁ, একদম বিস্তারিত। সাথে আমাদের যে হচ্ছে 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, আমরা এইটারও ডিটেলস একবারে আপডেট পর্যন্ত দিতে পারবো, সাম্প্রতিক কাজে দিবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত, এবং হচ্ছে 1991 সালের সাথে আমাদের বর্তমানের সম্পর্ক রাজনীতির কি, বা এইটার সাথে এই পার্লামেন্টের সম্পর্ক কি, সবগুলো আমরা তুলে ধরবো। যেমন আমাদের 1991 সালের যে হচ্ছে নির্বাচনটা হয়েছিল, এইটাকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ধরা হতো। তবে 2026 সালে নির্বাচন হওয়ার পরে এখন সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ধরা হয় 2026 সালে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে অনেক সময় আমরা বিভিন্ন বিতর্ক দেখি যে এইটা এই হয়েছে, এটা এই হয়েছে, ওইগুলা হচ্ছে আমরা কখনো ফেসবুক দেখে পড়াশোনা করা যাবে না। কারণ এখানে হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে অসংখ্য, মানে এখানে যদি কোনো কিছু হইতো, এখানে সবচেয়ে বাংলাদেশের যতগুলো নির্বাচন প্রাণানিক সবচেয়ে কম 26 সালে মাত্র একজন মারা গেছে শুধু নির্বাচন কেন্দ্র করে, সেটা হচ্ছে শেরপুরে। এটা তো ইলেকশন বন্ধ হয়ে গেছে। আর একজনও পুরো ইলেকশন বেস করে, এমনি তো প্রত্যেকদিন আজকেও মারা গেছে অনেকে, কালকেও মারা যাবে, সেইটা না, সরাসরি ইলেকশন ইনভলভ মারা গেছে মাত্র একজন, এবং আহত 100-রও কম। কিন্তু বাকি যতগুলো নির্বাচন আছে প্রত্যেকবার হচ্ছে অনেকে মারা গেছে। এবং পলিটিক্যাল পার্টিগুলা মানে তখন কি মানে রোল প্লে করতো আর এখন কি রোল প্লে করতেছে আমরা সবগুলাই দেখবো। যেমন বর্তমানে পলিটিক্যাল পার্টিগুলা কিন্তু আগের চাইতে একটু সেন্সিবল হয়েছে, মানে জনগণকে ধারণ করার চেষ্টা করতেছে। কারণ হচ্ছে মানে বুঝতে পারতেছে জনগণের ধারণ না করলে কি আমরা টিকতে পারবো না। তো এই রোলগুলো আমরা আলোচনা করবো, মানে আমরা A to Z আমরা ডিপলি বর্তমান পর্যন্ত পড়বো, একদম আজকের দিন যেদিন ক্লাস করবো সেই দিন পর্যন্ত রিলেট করে পড়বো আমরা। তাহলে প্রিয় ভাই বোন, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলেন এবং স্যারের ক্লাসটাও নিঃসন্দেহে ইউ এনজয়েড এ লট অফ মিস্টার আরিফিন স্যারস ক্লাস। তো স্যার কিন্তু দেখেন এখানে জাস্ট একটা, আমি আবারও বলি যে একটা ভাষা আইডিয়া আপনাদেরকে দিয়েছেন যে মৌলিক বিষয়গুলো, তবে কিভাবে পড়তে হয়, হোয়াট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট মেথড অ্যান্ড হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ ইউর স্টাডি, সব কিছু সুন্দরভাবে নোট করে দিয়ে প্রয়োজনে আপনাদেরকে আপনারা জানেন যে আপনাদের একটা বই বা শিট কিন্তু আমরা দিয়ে দেব। এভাবে করে আপনারা যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে, এবং বিশেষ করে the students of political science, you are very much lucky to have such a great teacher here in this platform. অতিরিক্ত তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ স্যারের ক্লাস আপনাদের ক্লাস থেকে 90% ইনশাআল্লাহ কমন ফেলবো আমরা। হ্যাঁ, এই ক্লাসে আপনারা যদি ভর্তি হতে চান সাবজেক্টিভে, আমাদের জেনারেল কোর্সও চলমান, যেখানে আপনারা কিন্তু বাংলা, ইংলিশ, জিকে প্লাস ম্যাথমেটিক্স 4টা সাবজেক্টের 4টা বই ফ্রি পেয়ে যাচ্ছেন, এবং সাবজেক্টিভের জন্য বই পেয়ে যাবেন। জেনারেল প্লাস সাবজেক্টিভ হলে এখানে আপনি 5টি বই পেয়ে যাবেন। তো এই বই সহ আপনি যদি শুধু জেনারেল কোর্সে ভর্তি হতে চান, জি লিখে কমেন্ট করে দেন, মাত্র ভর্তি ফি থাকছে 1450 টাকা। আর যদি শুধু সাবজেক্টিভে কেউ পড়তে চান, এটা আপনার স্পেসিফিক সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে পড়েন সেটাই ক্লাস হবে আলাদা করে, সেটা এস লিখে কমেন্ট করবেন, সেখানে মাত্র 1099 টাকা। আর সাবজেক্টিভ প্লাস জেনারেল যদি কেউ ভর্তি হতে চান, তাহলে জিএস লিখে কমেন্ট করবেন, তারা 5টা বই সহ ভর্তি হতে পারবেন মাত্র 2500 টাকায়। সুতরাং আই থিঙ্ক ইটস গ্রেট দেন মোর অপরচুনিটি টু টেক এ বিউটিফুল প্রিপারেশন। তাই না স্যার? থেকে কিছু কমানো যায় না স্টুডেন্টদের? আজকে আমি আসলাম স্যার, আমার উপলক্ষে কিছু কমানো। এই যে স্যার তো রিকোয়েস্ট করে ফেলছে, হি ইজ ভেরি মাচ স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার মিস্টার রিয়াজ স্যার। তো স্যার আপনি যেহেতু বলেই ফেলছেন লাইভে, তাহলে তো আলটিমেটলি না কমায় কোনো উপায় নাই। স্যার আপনি বলেন কেমন কমানো যায়, বলেন তো কেমন কমালে আপনার জন্য ভালো হবে। তো অনেক কম দেয়া, এখান থেকে কত আর কমাবেন? আচ্ছা, এখান থেকে একটা আমরা কাজ করতে পারি, 10% করে ডিসকাউন্ট দিতে পারি এখান থেকে। ঠিক আছে স্যার, 10%। এই যে আপনারা এই যে স্যার যেহেতু বলছে, আসলে বিষয় হচ্ছে কি, এই যে আমাদের যে স্বনামধন্য শিক্ষকরা আসেন, অফকোর্স দেয়ার আর এ লট অফ স্টাফস ইন আওয়ার প্ল্যাটফর্ম, অ্যান্ড
কস্ট অফ ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অনেক ধরনের খরচ, আমাদের কারেন্ট বিল, আমাদের এসি বিল, আমাদের স্টাফদের বেতন, সবকিছু মিলায় আলটিমেটলি আপনাদের যে কোর্সটা আমরা দিচ্ছি এটা আপনি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে খুবই cheap এটা এবং আসলে reasonable পাবেন এবং না। quality অনুসারে তবে আমরা- স্যার যেহেতু বলে দিয়েছেন, আমরা জানি যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, তো আমরা কাকলি ফার্নিচারের জন্য মতোই কম দামে সব থেকে ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। স্যারের কথা অনুযায়ী আমরা এখানে 10% স্যাক্রিফাইস করলাম, আমরা এখানে 10% স্যাক্রিফাইস 145 করলে প্রায় 145 টাকা, তাই না? তাহলে আপনি 10% ডিসকাউন্টে এখানে কিন্তু অলরেডি 75% আছে, তার সাথে আপনি আরো 10% কম দিয়ে আপনি যদি আজকের ভর্তি হন, শুধু আজকের জন্য এই সুযোগটা থাকছে। ইনশাআল্লাহ আপনারা যারা সাবজেক্টিভে বা জেনারেলে ভর্তি হতে চান তারা এই সুযোগটা পাবেন ভিডিও চলাকালীন সময় আজকে স্যার পর্যন্ত। সবার বিকাশে টাকা নাও থাকতে পারে, একদিন বাড়াই দেন স্যার সময়টা আমার ভুল। আচ্ছা তাহলে একদিন কালকে পর্যন্ত এই অফার চলমান, কালকে পর্যন্ত আপনারা যারা জেনারেলে ভর্তি হবেন তারা এই যে 150-এরও 1450-এরও 10% মানে 145 টাকা কমিয়ে যেটা হয় সেটা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। আর সাবজেক্টিভের জন্য স্যার ঠিক আছে তো নাকি? সাবজেক্টের জন্য 99 টাকা দিয়ে সমান সমান করে দেন, এটা মাইনাস করে দেন 99 টাকা। আবার এটাও সমান সমান করতে হবে? আচ্ছা স্যার বলছে এটা 1K, আপনারা কোনো টেনশন নাই, স্যার যেহেতু বলে ফেলছে with due respect to its teacher, now I can take a consideration here. কোম্পানি আপনারা শুধু- 99 লিখে 1100 লিখে 99 লিখে, তাই আমরা 99টা হারাই দিয়ে 1000 করে দিই স্যার। আচ্ছা তাহলে Student অনেকে জন্য। তো 1100 করে দিত, কিন্তু স্যার সেখানে 99 কমায় দিছে, কোনো অসুবিধা নাই। আপনারা এটা আর আপনার জন্য জেনারেল এবং সাবজেক্টিভ স্যার আমরা একটা অপরচুনিটি দিতে চাই ছেলে মেয়েদেরকে, কি করবেন বলেন? আমরা তো 2500 অলরেডি কমাইছি, তাহলে এখানে আমরা কত করতে পারি? 2200 করতে পারি, এর নিচে তো আর দেয়া যায় না। আচ্ছা স্যারের 2200 কথা আমরা অনুযায়ী করতে পারি। আমরা এখানে আপনাদের 2200 করে দিলাম। জান আজকের এই 22,000 অফারে হয়ে গেছে স্যার, 22,000 হয়ে গেছে। 22,000 হয়ে গেছে। জি, এটা শূন্য না স্যার, এটা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 22,000 না 2200, যদি 22,000 হয়ে যায় সমস্যা নেই, আপনার 2200 পাঠাবেন। আপনার 22,000-এর ভর্তিটা 2200-তে আমরা করে নেব ইনশাআল্লাহ, নো প্রবলেম। দিস ইজ অল অ্যাবাউট টুডেস কোর্স প্ল্যান এন্ড আওয়ার ক্লাস লেকচার। স্যার কিন্তু অসাধারণ দক্ষতার সাথে সুন্দরভাবে ক্লাসটা পরিচালনা করলেন। নিঃসন্দেহে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস এভার আই হ্যাভ সিন ইন মাই লাইফ অফ পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সটা আমিও বসে বসে দেখতেছিলাম কত সুন্দর করে, এবং এটা আসলে স্বল্প সময়ে জাস্ট কিছু বেসিক প্রশ্ন আলোচনা করেছেন স্যার, কিন্তু যখন একটা প্রশ্নকে ভেঙে ভেঙে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আলোচনা করবেন, যখন প্লেটোকে পড়বেন, তাহলে অল অ্যাবাউট প্লেটো, হোয়াট ইজ দ্য ফেমাস কোটেশন, হোয়াট ইজ দ্য ফেমাস বুকস, হোয়াট আর দ্য কনসেপ্ট অ্যান্ড ফিলোসফিক্যাল টার্ম অফ প্লেটো, টার্মিনোলজি অফ পলিটিক্যাল সায়েন্স, সবকিছু যখন স্যার বিস্তারিত বুঝাবেন, তখন আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকের দ্য ফান্ডামেন্টাল আইডিয়া উইল বি ক্রিস্টাল ক্লিয়ার অ্যাজ পানি। ওকে, আমাদের শুধুমাত্র ক্লাস থেকে 90% ইনশাআল্লাহ কমন পড়বে। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে আপনারা যারা ভর্তি হয়েছেন, ইউ আর মোর দ্যান লাকি টু হ্যাভ সাচ এ বিউটিফুল লিডার হিয়ার। মিস্টার রিয়াজ স্যার উইল কন্ডাক্ট দ্য ক্লাস and he will make you understand very comfortable way. Appropriate methods, magical techniques will be shown. তো এই সব কিছু কিন্তু এখানে দেখানো হবে। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনি আমাদের সাথে আছেন তো স্যার? জি ইনশাআল্লাহ আছি, সাপোর্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ। তাহলে হেল্প করার জন্য আমাদের- স্যার কিন্তু অনেক অ্যাসিস্ট করছে হচ্ছে ক্লাসে। তো স্যার আসলে অনলাইনে ক্লাস সবসময় কম বেশি নেয়, অনেকদিন হয়তো ব্যস্ত ছিলেন, নেওয়া হয় না, এই জন্য একটু কিছু কিছু জায়গায়, ওইটা বিষয় না। How much beautifully he can manage and convince the students, this is the matter. Technological যে পার্টটা, এটা 2-1 দিন ক্লাস নেওয়ার পরে it will be cleared. But এই যে স্যার কত সুন্দর করে, কত টেকনিক দিয়ে, কত ম্যাজিক্যাল ওয়েতে, ইজি ট্রিক্স দিয়ে, এইগুলো দিয়ে যখন আপনাদেরকে এই যে দেখেন, ওই যে একটু আগে দেখলাম আমি পড়ালো যে BCSPO, আবার PHILD, হ্যাঁ, এই যে একটা মডার্ন টার্ম, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে অফ Traditional field, স্টাডি, এই যে বিভিন্ন ভাবে সুন্দর করে করে টেকনিকের মাধ্যমে আপনাদেরকে দেখালো। ইট উইল বি কন্টিনিউড, সো ডোন্ট বি ডিপ্রেসড, জাস্ট কিপ ফেইথ অন মিস্টার রিয়াজ স্যার। স্যার আপনাদের সাথে থাকবে, স্যারকে অনেক অনেক ইনশাআল্লাহ। ভালোবাসা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। তবে আজকের এই অফার রেটে আপনারা যারা ভর্তি হতে চান, এখনই কমেন্ট করে দেন, দিস অফার উইল বি কন্টিনিউড টিল টুমরো। তো আগামীকাল পর্যন্ত আপনাদের এই অফারটা থাকবে। আর আমাদের কোর্স শুরু হয়ে গেছে, এটাই ভাবতে পারেন। কারা কারা রাষ্ট্রবিজ্ঞানে ছিলেন অ্যান্ড রাষ্ট্রবিজ্ঞানের না তারপরেও ক্লাস করেছেন, তারা সবাই একটু প্লিজ মেক হিয়ার এ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, হাউ ওয়াজ দ্য ক্লাস অফ মিস্টার রিয়াজ স্যার। রিয়াজ স্যারের ক্লাসটা আলটিমেটলি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর স্যার আপনাদের সাথে আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। স্যার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।